জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজন। পুরো সময় আজ আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। রাজনীতি আজ আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমার ডান দিকে আছেন ফয়সাল মাহমুদ, প্রেস মিনিস্টার, যিনি নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত আছেন, এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং আমার বাঁ দিক থেকে প্রথমে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং আছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। শুরুতে আলোচনায় চলে যাই আলতাফ পারভেজের কাছে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের যে নতুন সিদ্ধান্ত, সেটি আমরা জানতে পেরেছি। বাংলাদেশ সহ 165টি দেশ ও অঞ্চলের উপর এই শুল্কের খড়গ। বাংলাদেশি পণ্যের হার যেটি বলা হচ্ছে 37%, যেটা আগে ছিল 15%। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $480 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। 2024 সালে এই পরিমাণটা ছিল $8.5 বিলিয়ন মতো। এর মধ্যে বড় একটি অংশই তৈরি পোশাক। নতুন শুল্ক নীতিতে ভারতীয় পণ্যে করা হয়েছে 26%, চীনের ক্ষেত্রে এই হার 34%, কোনো দেশে আরোপ করা হয়েছে 50%, আবার কোনোটাতে এই হার 10%। যুক্তরাষ্ট্রের পণ্যে আবার বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে শুল্কটা আরোপ করি সেটা হচ্ছে 74%। প্রশ্নটা হচ্ছে বাড়তি শুল্কের প্রভাব কিভাবে পড়বে, বিশেষ করে পোশাক শিল্পে? বাংলাদেশের যে পোশাক শিল্প সেটা তো শুধু যুক্তরাষ্ট্র নির্ভর নয়। যুক্তরাষ্ট্র একটা বড় বাজার আমাদের, কিন্তু আমাদের আরও বাজার আছে। তো যুক্তরাষ্ট্র যেহেতু একটা বাজার এবং বড় বাজার, একটা প্রভাব আমরা আশঙ্কা করছি, এবং কিন্তু প্রভাবটা বোধহয় একটু বাড়িয়ে দেখা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু শুল্ক আরোপ করেছে আরও অনেক দেশের উপর, এবং যুক্তরাষ্ট্রের বাজারে যারা বাংলাদেশের পোশাকের প্রতিদ্বন্দ্বী উৎপাদক, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, এদের উপরও বেশ বড় আকারে শুল্ক আরোপ হয়েছে। ফলে বাংলাদেশ কিন্তু কোনো অসম প্রতিযোগিতায় পড়ার এখনও শঙ্কা করা যায় না। অর্থাৎ যেহেতু ওদেরও শুল্ক বেড়েছে, আমাদেরও বেড়েছে, প্রতিযোগিতাটা সবার মধ্যেই হবে। এবং এই শুল্কের তো মানে দায়টা বসবে যুক্তরাষ্ট্রের ক্রেতারা। ফলে পোশাক কম হয়তো বিক্রি হবে, সেটা সবার উপর পড়তে পারে। আবার এতে যদি যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা হয়, নতুন ক্রেতাও তৈরি হবে। এখানে সমস্যাটা অন্য। সমস্যাটা হলো, যেহেতু যুক্তরাষ্ট্রের এই পুরো উদ্যোগের প্রধান নীরব টার্গেট হলো গণচীন, চীনকে টার্গেট করেই তো পুরো এই শুল্ক যুদ্ধটা শুরু হয়েছে। ফলে প্রথমে যদি বাংলাদেশকে বাদ দেওয়া হতো, হয়তো চীন থেকে কিছু, চীনের উপর বাড়তি শুল্কের কারণে চীনের কিছু ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসতে পারত। সেই ধরনের সংখ্যা থেকে মানে চীনের সহযোগী যেখানে আসতে পারত, তাদের সবার উপরই শুল্ক আরোপ হয়েছে। পাকিস্তান এবং ভারতের উপর কম, যেটা আপনি বললেন। কিন্তু এইটাও আমার কাছে বেশি শঙ্কার ব্যাপার মনে হয় না। এই কারণে বাংলাদেশ যেসব পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, জিন্স ইত্যাদি, সেগুলো কিন্তু চট করে ভারত পাকিস্তানে উৎপাদন শুরু হবে ব্যাপারটা এরকম নয়। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এবং এগুলো পরিবেশ একটা বড় কনসার্ন। বাংলাদেশে যেভাবে পরিবেশ, নদীর পানি দূষণ করে এগুলো করা যায়, ভারত পাকিস্তানে এটা সহজে করা যাবে না। ফলে আমাদের এখানে নিউজটা যেভাবে শঙ্কার সাথে উপস্থাপন করা হচ্ছে, আমি এটা অন্য সংখ্যা দেখি, যে এই নিউজকে ব্যবহার করে, এই শুল্কের ঘটনা ব্যবহার করে এখানে গার্মেন্টস শ্রমিকদের অধিকারের দলনের একটা কিন্তু সংখ্যা আছে। সেইটা আমি মনে করি একটা সংখ্যার দিক। কিন্তু বাংলাদেশ এখানে অসম প্রতিযোগিতা পড়বে এরকম কোনো সম্ভাবনা নেই। তবে পুরো ব্যাপারটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। এই শুল্ক যুদ্ধ কী চেহারা নেবে বাস্তবে বাজারে, সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যেতে চাই ফয়সাল মাহমুদের কাছে। আপনি তো নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে এই বিষয়টা রিভিউ করা হবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উপর 74% যে শুল্ক, সেই শুল্ক আরোপ করে। রিভিউ করে আসলে কি লাভ হবে? এই জায়গাটাতে কি বাংলাদেশ শুল্কের হার কমাবে কিনা? 74% যে হিসাবটা, সেই হিসাবটা কিন্তু খুব সোজা না।
এটা কিন্তু তারা একটা তাদের যে হিসাব সেটা একটা সারা দুনিয়ার জন্য একটা গড়পড়তা হিসাব করেছে, সেটা হচ্ছে তাদের এক্সপোর্ট মানে তাদের ইম্পোর্টের যে ডেফিসিট যেটা ট্রেড ডেফিসিট যেটা সেটাকে তারা ইম্পোর্ট দিয়ে ভাগ করে সেটার হিসাবটা এনেছে। বাংলাদেশের ক্ষেত্রে আপনার হচ্ছে 8.4, এটা হচ্ছে আমরা তাদেরকে এক্সপোর্ট করেছি মানে তারা এখান থেকে ইম্পোর্ট করেছে, আর সেটা ডেফিসিট বলতে 6 পয়েন্ট সামথিং, সেটা হচ্ছে ডেফিসিটটা, ওটাকে ভাগ করি 74% এবং সেটারই অর্ধেক করে 37%। সো এই হিসাবটা একটু গোলমেলে, এবং প্রথম কথা হচ্ছে এই হিসাবটা কিন্তু নেগোশিয়েবল। এটা কিন্তু এগেন এটার নাম কিন্তু হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, কারণ আপনারা এটা তারা যুক্তরাষ্ট্র বলছে যে তারা ট্যারিফ ইম্পোজ করেছে তাদের উপরই যারা তাদের পণ্যের উপরে ট্যারিফ ইম্পোজ করে। সো তার মেইন উদ্দেশ্যটা কিন্তু নেগোসিয়েশন, যেখানে তারা এক ধরনের আলতাফ ভাই বলেছে মেইন টার্গেট চায়না, বাট তাদের অন্যান্য কান্ট্রির সাথে তারা কিন্তু ইউএস ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি বাই ফার, তাই না? সেক্ষেত্রে ইভেন আপনি তাদের একটা $30 ট্রিলিয়ন ইকোনমি, তাদের এখানে মার্কেটে আমাদের 18% গার্মেন্ট এক্সপোর্ট তাদের ওখানে যায়। সো এটা একটা বিশাল মার্কেটটাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু এই মার্কেটটার এগেইনস্টে মানে আমাদের মূল লক্ষ্যটা এখানে হচ্ছে যে তাদের সাথে নেগোসিয়েশন করা। যেমন আপনি অলরেডি দেখবেন শ্রীলঙ্কা কিন্তু তাদের ইউএস এর শুল্কমুক্ত পণ্যর মানে যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা অলরেডি করে দিয়েছে। সো বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের নেগোসিয়েশন প্রসেস অনেক রকম হতে পারে, কারণ বাংলাদেশে খেয়াল করেন বাংলাদেশ তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো এখানে ইউএসএ $8.4 বিলিয়ন তা আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করে নিয়ে আসি $1 বিলিয়ন পণ্য। সো এই ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে যদি আমরা এটা বলিও যে না আমরা তোমাদের এখানে আমরা শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিচ্ছি, সেটাও কিন্তু এক ধরনের নেগোসিয়েশন, এখানে কিন্তু আমরা এখানে লুজার হওয়ার স্কোপ নাই। আর আলতাফ ভাই যেটা বলেছে যে এখানে হচ্ছে যে আপনার মানে ব্ল্যাঙ্কেট এক ধরনের অন্যান্য আমাদের কম্পিটিটর যারা আছে তাদের উপরেও এই ধরনের ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। সেই কারণে যে মার্কেটটা যে ইমব্যালেন্স হবে সেটার এরকম স্কোপ এই মুহূর্তে মনে হয় না। এটা পুরোটি একটা ট্রাম্প, আপনি জানেন যে ট্রাম্প সবসময় বলে যে আমার সাথে নেগোসিয়েশন করতে হবে, চার হচ্ছে যে ট্রাম্প সবসময় ডিল দিতে চায়, সেটা একটা এমন ধরনের ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পের আন্ডারে এটা এক ধরনের ডিল পলিসি। তারা আসলে যে সমস্ত কান্ট্রিকে এইসব দিয়েছে তাদের সাথে তারা সিম্পলি প্রথমে দিয়েছে প্রাথমিকভাবে, এটা মানে যে এটা তা না যেটা একেবারে ফুল হয়ে গেছে তা না, এটা নেগোসিয়েশনের জন্য তারা এটা ওপেন করেছে। এটা আমার ধারণা এই জিনিসটা তারা নেগোসিয়েশন করবে, মানে সেই জায়গা থেকে আমরা এখন রিভিউ করছি। এক্স্যাক্টলি আমরা জিনিসটাকে রিভিউ করছি যে আমরা কি করলে এই জিনিসটা আমাদের উপরে পুরোপুরিভাবে প্রভাব পড়বে না, আমরা কতটুকু কি দিতে পারি, আমরা যদি ইউএস এর পণ্যকে শুল্কমুক্তভাবে যদি প্রবেশ করতে দেই সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে কিনা, এই ক্যালকুলেশনগুলো করতে হবে। গেটিং রেডি ফর নেগোসিয়েশন অফকোর্স, কারণ একটা জিনিস কি দেখেন, ইউএস এর এই ট্যারিফ ইম্পোজ করা কিন্তু সোজা জিনিস না। এরকম ব্ল্যাঙ্কেট ট্যারিফ যখন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে লাস্ট করেছিল তখন কিন্তু গ্রেট ডিপ্রেশনের সময় ছিল 1930-তে। ওই সময় কিন্তু ওয়ার্ল্ডের ট্রেড 67% কমে গিয়েছিল ফর 5 years। সো এটা ওয়ার্ল্ডের ইকোনমির জন্যই সমস্যা, এটা ওয়ার্ল্ডের এত বড় বড় লিডার WTO তারা কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনায় বসবে, এটা পুরোটাই নেগোসিয়েশনের জন্য। এটা ট্রাম্পের আমার কাছে মনে হয় না কোনো ব্ল্যাঙ্কেট ট্যারিফ, এটা একেবারে জাস্ট ইম্পোজ করে দিয়েছে। এহতেশাম হকের কাছে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের সময় এমনিতেই নতুন বিনিয়োগ কমেছে, তার উপর শুল্ক অর্থনীতির উপর যেই প্রভাব নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম অথবা যা বলা হচ্ছে যে আশঙ্কাগুলো করা হচ্ছে, ইউনূস সরকার কি এই নেগোসিয়েশনটা করতে পারবে কিনা, কি মনে হয়? আমার মনে হয় তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য বেস্ট পারসন, এবং গভর্নমেন্টে আমাদের যে অর্থনৈতিকের যে টিম যেটা আছে, প্রবলি ইন বাংলাদেশ হিস্ট্রি দিজ আর দ্য মোস্ট কম্পিটেন্ট পিপল, আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব থেকে শুরু করে অন্যান্যরা যারা আছেন। সো এটা যেটা ফয়সাল ভাই বললেন যে এখানে নেগোসিয়েশনটা শুরু হওয়ার পর আমাদের যে টিম আছে আমি বেশি কনফিডেন্ট যে তারা ভালো করেই আমাদের দেশের স্বার্থ রক্ষার্থে নেগোসিয়েশনটা করতে পারবেন। আপনার এটা মনে হচ্ছে? এটা তো আমার ইফ ইউ লুক অ্যাট দ্য এভিডেন্স, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস হি হ্যাজ হিজ ওন, ওনার নিজের একটা নেটওয়ার্ক আছে, ওনার নিজের একটা প্রেজেন্স আছে যেটা আমরা জানি পুরো বিশ্বে একজন নোবেল লরেট হিসেবে। সাথে সাথে আমাদের যদি আপনি প্রত্যেকটা পোর্টফোলিওতে দেখেন এই সরকারের প্রবাবলি বেস্ট এরিয়া হচ্ছে ইউনূস গভর্নমেন্ট যদি না থাকতো এখন, সেক্ষেত্রে কিভাবে আসলে এই সমস্যাটার সমাধান করা যেতে মনে হয়? এটা হাইপোথেটিক্যাল, এটা মনে করেন যদি বিএনপি থাকতো হয়তো গভর্নমেন্টে আগে, যদি অনেক আগে ইলেকশন হয়ে যেত তো বিএনপির ভাইয়েরা বলতে পারবেন তাদের হয়ে কে নেগোশিয়েট করতো। আমার কাছে মনে হয় এটা ইটস এ ব্লেসেড টাইম আমাদের জন্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অভিভাবক আছেন এবং ওনার সাথে খুবই কম্পিটেন্ট অর্থনীতিবিদরা আছেন যারা দেশের হয়ে নেগোশিয়েট করবেন। আমরা একটু বিএনপির কাছে যেতে চাই। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, বিএনপি তো সব কিছু সমস্যার সমাধান আসলে নির্বাচনকে দেখে, যে কোনো সমস্যার কথা বললেই বলে যে সবার আগে নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার কি এই নেগোসিয়েশন অথবা এই বিষয়টা ফিক্স করার মতো জায়গায় যেতে পারতো কিনা, অথবা উনিও যেটি বলছিলেন এহতেশাম যে এখানে যদি বিএনপি থাকতো তাহলে তারা আপনারা কি করতেন, কিভাবে নেগোসিয়েশনে যেতেন? ধন্যবাদ। প্রথমে আপনার কথাটার সঙ্গে আমি একমত না যে সব কিছুর সমাধান নির্বাচন দেখছে, তা না। বাস্তবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন বনাম সংস্কার।
এটা কিন্তু বিএনপির কথা না। বিএনপির কথা হচ্ছে সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, আবার একই সঙ্গে এই সরকার যেন ব্যর্থ না হয়। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তার মানে যেই এত হত্যাকাণ্ড, এত স্যাক্রিফাইস, এগুলো সব বৃথা যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম সব কিছুই একই সাথে একই প্রক্রিয়ায় চলমান থাকতে হবে। এখন কেউ যদি বলতে চান যে না আগে সংস্কার পরে নির্বাচন বা আগে নির্বাচন পরে সংস্কার, ঘটনাটা কিন্তু ঠিক তা না। যেটা দাঁড়াচ্ছে যে সংস্কারও চলতে হবে, বেসিক যেই সংস্কারগুলি দরকার সেটা করতে হবে, বাট একই সঙ্গে ডেফিনেটলি ইলেকশনটা তো চাই, সেটার জন্য একটা রোড ম্যাপ চাই, সেটার জন্য একটা কনফার্মেশন চাই। যত যাই বলেন এই পৃথিবীতে একটা দেশ রাজনীতিবিদরাই চালায়, রাজনৈতিক দলই চালায়। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ইউনূস সাহেব না থাকলে আজকের এই নেগোসিয়েশনটা বা আজকের বিমস্টেকের মিটিংটা কী হতো, ইটস আ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, বাট কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো থাকতোই, কোনো না কোনো হয়তো ডিল থাকতোই। 17 বছর তো আমরা এই ফ্যাসিস্ট সরকারকে দেখেছি, ওরা কি ডিল করেছে না? মেবি গুড অর ব্যাড, লাইক দেশের স্বার্থে হোক বা দলের স্বার্থে হোক বা বার্গেনিং পাওয়ার থাকুক আর না থাকুক, যেটা আমরা বলতে চাই যে লাস্ট 17 or 15 years আওয়ামী লীগ's foreign policy was dependent on some other country or they were dictated by some other country. বিএনপি থাকলে হয়তোবা আরও ডিফারেন্ট হতো, কারণ আমাদের যেই রিফর্মের যে কথা 31 দফা বলা আছে সেখানে তো আমরা বলেই আসছি, আমরা বলেই দিয়েছি যে আগে নিজের স্বার্থ রক্ষা করে আমরা তারপরে বন্ধুত্ব দিকে দেখব, আগে নিজের স্বার্থ। সো নেগোসিয়েশন করতে গেলে আমাদের যে বেনিফিট হবে, আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এমন কোনো নেগোসিয়েশনে ঢুকবো না যেখানে আমাদের স্বার্থ থাকবে না। সো যদি বিএনপি থাকতো ডেফিনেটলি নেগোশিয়েট করতো, থাকলে যে পারতো না এরকম কোনো কথা নাই, থাকতো। যেই সরকারই থাকতো নেগোশিয়েট করতো, বার্গেনিং ক্যাপাসিটি ডেফিনেটলি থাকতো ডিপেন্ডিং অন দ্য ফরেন পলিসি। অ্যান্ড বিএনপি থাকলে কি হতো সেটা তখন বিএনপি আসলেই পরে বোঝা যাবে যে ভবিষ্যতে নেগোসিয়েশন দেশের স্বার্থে কীভাবে বিএনপি এগিয়ে যেতে পারে। বাট অ্যাট দ্য মোমেন্ট আই হোপ অ্যান্ড আই প্রে ডক্টর ইউনূস যেন দেশের স্বার্থে বেস্ট বার্গেনটাই নিয়ে আসতে পারেন, এটাই আমি দোয়া করছি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এমনিতে একটা রাজনৈতিক ঐক্যের কথা বলছি এবং দলগুলো ঐক্যের কথা বলছে, আবার রাজনীতির মধ্যেও প্রতিপক্ষের বিষয়টাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপির এখন রাজনৈতিক প্রতিপক্ষকে এটা খুব জটিল, কঠিন এবং সহজ প্রশ্ন করছেন। বিএনপির আসলে বর্তমানে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নাই। বিএনপিকে সবাই প্রতিপক্ষ ভাবছে কেন, এটাই আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, বিএনপি তো বলছে যে ইলেকশন হবে অ্যান্ড ইট উইল বি অ্যান ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগ যদি চায় ইলেকশন করতে, তাদের যদি সেই পরিস্থিতি দাঁড়ায়, আওয়ামী লীগ ইলেকশন করবে। জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে তারা জাসদ হয়ে যাবে। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে আসবে। কিন্তু একটা কথা আছে যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিচার তো হতে হবে। কিন্তু বিএনপি ইজ নট ইন এ পজিশন টু এক্সক্লুড এনি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। রাদার আমার প্রশ্ন এক জায়গায় দাঁড়াচ্ছে যে জামাতে ইসলামের তো নিবন্ধন নিয়ে এখন সমস্যা আছে। জামাতে ইসলাম আদৌ ইলেকশন করতে পারবেন কি পারবেন না সেটা আসলে জামাতের এখন সেই জায়গাটা ঠিক করে নেওয়া উচিত। বিএনপির কোনো প্রতিপক্ষ নাই। বিএনপি ইলেকশন হলে বিএনপি নামবে, যখন রাজনীতি হবে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এবং রাজনীতি করতে গেলে ইলেকশনের সময় আমার প্রতিপক্ষ হয়ে যারা দাঁড়াবে তারাই প্রতিপক্ষ। বাট এমনি যদি আপনি মনে করেন, যদি 17 বছরে দেখে যদি মনে করেন আওয়ামী লীগের মতো যে বিএনপি আমার একমাত্র প্রতিপক্ষ, জামাতি আমার একমাত্র প্রতিপক্ষ, তাকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, যে না, বিএনপির এরকম কোনো মন মানসিকতা নেই। এবং আমি বর্তমানে মনে করি যে বিএনপিকে আসলে প্রতিপক্ষ যেইভাবে দেখানো হচ্ছে এইভাবে আসলে দেখানোটা অনুচিত। এনসিপি একটি বিবৃতি দিয়েছে এই ঈদের মধ্যেই, একটি বিবৃতি দিয়ে এনসিপি বলছে যে বিএনপি কেন্দ্র থেকে যা বলা হয় বিএনপির স্থানীয় পর্যায় থেকে সেটা করা হচ্ছে না, অর্থাৎ স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা এনসিপি বলছে। আমি একটু এনসিপির কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে বিএনপির কেন্দ্র যা করছে সেটা ঠিক আছে? বিএনপির কেন্দ্র থেকেও যে খুবই কনসিস্টেন্টলি কিছু বলা হচ্ছে তা কিন্তু না। যেমন মনে করেন আমাদের ইজাজ ভাই সুন্দর করে বললেন, একটা গুড ফেইথে বলছেন যে আলটিমেটলি মুখোমুখি নির্বাচন এবং সংস্কারকে দাঁড় করানো উচিত না। কিন্তু আবার ওনার দলেরই মনে করেন সিনিয়র নেতা ফজলুল সাহেব বা মির্জা আব্বাসের কমেন্ট যদি আপনি দেখেন, ফজলুল সাহেব তো অনেকটা দম্ভ করে বললেই নেই যে মানে এমনভাবে বাধ্য করা হবে যে নির্বাচন মানে পাপ দেখে দেয়া হবে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সোর্ট অফ টোন যে উনি ব্যবহার করেছেন।
মির্জা আব্বাস সাহেব বলেছেন যে সংস্কার যদি করাও হয় এই সংস্কারগুলো পরে বিএনপি ক্ষমতায় গেলে ওগুলো উলচিয়ে দেওয়া হবে। সো বিএনপির যে কেন্দ্র থেকে যে খুব কনসিস্টেন্ট বা জনগণের জন্য কোনো একটা ভিশন আছে এবং সততার সাথে কোনো একটা কিছু প্রেজেন্ট করা হচ্ছে জাতিকে, সেটা কিন্তু মনে হয় না। আর আমাদের যে বিবৃতিটা যেটা দেয়া হয়েছে এটা এভিডেন্ট যে বিএনপি অন্য দলের মানুষকে সেভ করা তো দূরের কথা, বিএনপির কেন্দ্র থেকে তাদের শুধু অন্তর্কলহে মোর দেন 100 জন মানুষ মারা গিয়েছেন, মার্ডার হয়েছে, এবং তথ্যগুলো রেডিলি অ্যাভাইলেবল সবার জন্য। এবং আপনি প্রত্যেকটা জেলা থেকে শুরু করে থানা ওয়ার্ড পর্যায়ে আপনি দেখবেন যে আলটিমেটলি বিএনপির যে একটা সংগঠন আকারে তাদের যে অর্থনৈতিক একটা সাইকেল তৈরি হয়েছে, এখানে আমার কাছে মনে হয় না বা এটা মানে অনুচিত হবে না এটা বলা যে বেশিরভাগ আপনি মানুষ দেখবেন তারা নট নেসেসারিলি কোনো আদর্শের কারণে বিএনপি করছে। খুবই দ্রুত আপনার মনে করেন এই গত সরকারের পতন হওয়ার পর তারা একটা কমিটি নেওয়ার জন্য, তারা পজিশন নেওয়ার জন্য তারা লেগে তাদের অন্তর্কন্দল হয়েছে। কি কারণে? তাদের ইনসেন্টিভটা হচ্ছে যাতে এখানে আমার ভেজিটেবলের যে ভ্যান্ডার আছে তার কাছে যাতে আমি টাকা ইম্পোজ করতে পারি, ডিশ অ্যান্টিনার যে ব্যবসাটা হচ্ছে, ব্যাংকটা যাতে আমি দখল করতে পারি, আমাকে যাতে ওই অ্যাবিলিটি আমাকে কমিটিটা দেখে তখন আমার পক্ষে সুবিধা হয় ওই চাঁদাবাজি করাটা। ইটস আনফর্চুনেট। আমি জানি বিএনপিতে অনেক মানুষ আছেন যারা আলটিমেটলি দেশপ্রেমিক এবং বিএনপির কেন্দ্র সেটা চান না। সুতরাং বিএনপি আলটিমেটলি একটা অর্গানাইজেশন হিসেবে না পারছেন যে জনগণের কাছে একটা কংক্রিট কোনো একটা ভিশন দিতে। যেমন 31 দফার কথা বলা হচ্ছে, 31 দফা হচ্ছে অনেক জুলাইয়ের আগের প্রেক্ষাপটে অন্যান্য আরও অনেকগুলো দলকে নিয়ে 31 দফা তৈরি হয়েছিল, কিন্তু এখনও আমি এটা আরেকবারও আমি বলেছি এটাকে তাদেরকে অ্যাকনোলেজ করা হচ্ছে না, একটা বলে ফেলা হচ্ছে যে এটা বিএনপির 31 দফা। এখানে তো বিএনপির পুরো 31 দফা না। এবং আপনি 31 দফাতেও যদি যান, এখানে যে একটা কংক্রিট মেজারেবল যে পলিসিগুলো বিএনপির দেওয়া প্রয়োজন, যেমন মনে করেন এখন যদি ইলেকশন হয় ডিসেম্বরে, বিএনপির অর্থনৈতিক পলিসি কি আমরা জানি না, আপনি জানবেন না। সো একটা অত্যন্ত পুরনো এবং বড় দল হিসেবে বিএনপির কাছে আমার কাছে মনে হয় জনগণের এটা চাওয়া যে তারা যেন তাদের যে ভিশনটা আছে দেশের মানুষের জন্য সেটা তারা তুলে ধরুক। আর আই স্ট্যান্ড বাই আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, আমরা রীতিমতো আমাদের হান্নান মাসুদের উপর আপনারা নিজে দেখেছেন তাকে কীভাবে আহত করা হয়েছে মেরে। আমাদের মাহবুব আলমের বাবার উপর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ছেলেরা কোন দলের সময় উনি ওটা মেরে। এসব কি শুধু এনসিপির সঙ্গেই চলছে নাকি এসব কি শুধু এনসিপির সঙ্গে চলছে না অন্য দলের কেউ ভিকটিম আছে? সবচেয়ে তারা তো নিজের দলের সাথে নিজে ভিকটিম। আমি বললাম 100 জনের উপর তারা নিজেদের দলের কর্মী মেরে ফেলছে, এনসিপি তো কোন ছাড়। আমরা একটু বিএনপির কাছে যেতে চাই। আপনি অনেকগুলো পয়েন্ট আসছে, আপনি কি এর উত্তর দিবেন কিনা? যে অবশ্যই উত্তর দেব। 31 দফাতে সবই বলা আছে, এগুলো পলিসির ব্যাপার। ডিটেল লেআউট করতে গেলে তো ইট উইল বি এ হিউজ। সো পলিসি যেটা জানান দেওয়ার বিএনপি কী করবে সেটা 31 দফায় বলে দিয়েছে, এবং এরও আগে বলে দিয়েছে বিএনপি যে নির্বাচন কমিশনকে কিভাবে রিফর্ম করা যায়। সো বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি, ক্ষমতায় ছিল, অ্যান্ড দে হ্যাভ এ প্ল্যাটফর্ম। আর এহতেশাম সাহেব যেটা বললেন যে বিএনপির একজন আরেকজনের সঙ্গে মারপিট করছে, ইটস এ হিউজ পার্টি। যেরকম অ্যাক্টিভিস্ট আছে ওইরকম সাপোর্টারও আছে। সো ইট ইজ নাথিং আনলাইকলি, অ্যান্ড দ্য ওয়ে ইউ সেড ইট, দেন বিং এনসিপি অ্যান্ড আ নিউলি ফাউন্ড পার্টি, ওয়েলকাম টু পলিটিক্স। পার্টিতে আগে আপনাদের ওইরকম লোকজন হোক, কন্ট্রোল করা is a huge task, and BNP is doing all it can. এবং যত জায়গায় অঘটন ঘটছে, যত জায়গায় চেইন অফ কমান্ড মানা হচ্ছে না, দলীয়গতভাবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়, যা দল হিসেবে তো দলীয়গত ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু যে অপরাধ সংগতিটা হচ্ছে সেটা বিএনপি করুক, আমি করি, আর আপনি করি, আইনের শাসনটা কোথায়? পুলিশ কি করছে? Why isn't police acting like that? Why isn't police enforcing the law? এখন দোষটা বিএনপির ঘাড়ে দিয়ে দেন, আপনি আমি মারপিট করলাম, আমরা দুজনেই বিএনপি, ঠিক আছে, আপনাকে আমাকে দুজন কি বহিষ্কার করলো, কিন্তু পুলিশ কি করছে সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো সরকারের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে ওয়ের ইজ দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ল?
সো একইভাবে একটা ঘটনার জন্য ঢালাওভাবে যদি আপনি বিএনপিকে দোষারোপ করেন, তাহলে এখানে পলিটিক্যালি অ্যাঙ্গেলে যদি আমি দেখি বা আমি যদি বুঝি বা আমি যেটা মনে করি, সেটা হচ্ছে ইটস অনলি টু মেলাইন বিএনপি, নাথিং এলস। আপনি এবার এটাও বলছেন যে তিনি যেমন যেই পরিসংখ্যানটার কথা বললেন, আপনি সেটা ডিনাইও করেননি। আবার আপনাদের দলীয় সোর্সে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরও এখন পর্যন্ত এসছে 5 আগস্টের পর এ যাবৎ 3000-এর বেশি নেতাকর্মীকে বিভিন্নভাবে বহিষ্কার এবং কারণ দর্শানো হয়েছে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির নানা অভিযোগ আছে, অভ্যন্তরীণ কোন্দল, মারামারির মতো ঘটনা ঘটছে, যেই কথাটা এহতেশাম উল্লেখ করলেন। সেই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে একটু ভিন্ন। একটা হচ্ছে ঘটনা ঘটছে, আর একটা হচ্ছে যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি করছেন, এবং আপনি যেই অ্যাকশনটা নিচ্ছেন সেই অ্যাকশনটা কোনো নজির সৃষ্টি করতে পারছেন কিনা যে অন্য আরেকটা এলাকায় সেই ঘটনাটা ঘটছে না। এই ধরনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কি বিএনপির হাতে আছে? কেন্দ্রের কাছে সেই নিয়ন্ত্রণটা কি আছে? আমি না থাকলে আপনি বহিষ্কার করছেন কিভাবে? আর কিছু দুষ্ট চরিত্রে লোক তো থাকবেই। আর কিন্তু বহিষ্কারগুলো তো নজির সৃষ্টি করতে পারছে 5 আগস্ট না, এটা আপনি এখনো ঢালাওভাবে বলে দিতে পারেন না, নজির সৃষ্টি করতে পারছেন। এখন আমি কি ফাঁসি দিয়ে দিব? ফাঁসি দিলে কি নজির সৃষ্টি হবে? যে ধর্ষণ হচ্ছে, শাস্তি দিচ্ছেন, দেশে কি নজির সৃষ্টি হচ্ছে? আপনারা রিঅ্যাডমিট করবেন না। থিং ইজ দ্যাট একটা অপরাধ ঘটবে, আপনি সেটা শাস্তি দেওয়া হবে, এবং সেটা যদি আবার ঘটে আবার শাস্তি দেওয়া হবে, এবং পরবর্তীতে যদি একই লোক যদি আবার ঘটনা ঘটায়, বা এটা ডিপেন্ড করবে যে দল কিভাবে পলিসি নিবে, বা তাকে দলের থেকে চিরতরে বহিষ্কার করবে কিনা, বা তার জন্য তার নেতাদেরকে দায়ী করবে কিনা। বাট দ্য মোট কোয়েশ্চেন ইজ whether the action is being taken by the party itself or not. The answer is yes. And when আইন ভঙ্গ করা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে সরকার কি করছে? আমরা তো রেকগনাইজ করছি যে আপনি আমি মারপিট করেছি, এবং আমার দল রেকগনাইজ করেছে যে আপনি আমি মারপিট করেছি, অন্যায় করেছি। অ্যাজ এ রেজাল্ট দল আপনাকে আমাকে বহিষ্কার করেছে। কিন্তু যেই অপরাধটা সংঘটিত হলো, এটার জন্য সরকার কি করছে? পুলিশ আপনাকে আমাকে কি করছে? পুলিশ কেন এখানে, পুলিশের কি এখানে কোনো ফেলিয়ার আছে কিনা, বা ফেলিয়ার না থাকলেও পুলিশের অ্যাকশন এখানে ইনঅ্যাকশন কেন? সেই জায়গাটা আমার মনে হয় বড় করে প্রশ্ন করা উচিত, বরঞ্চ বিএনপির দিকে আঙ্গুল না দিয়ে। কারণ বিএনপি এক বড় একটা দল, অন্তর্কন্দল শুধু এইটা আজকের না, 5 আগস্টের পরের না। আপনি ঐতিহাসিকভাবে দেখেন যে এনসিপি ইজ নিউ, আগের এবং কি জাতীয় পার্টিতেও আছে, জামাতেও আছে, সব দলের ভিতরেই অন্তর্কন্দল। আমি আপনার উত্তরটা পেয়েছি। আমরা এবার একটু ভিন্ন টপিকে যেতে চাই। উপকূল রেখা কার? প্রথমে যাই আলতাফ পারভেজ আপনার কাছে। গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। দাবি করা হচ্ছে 7 সিস্টার্সকে ল্যান্ড লকড বলে যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। এরপর আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন। তিনি বলেছেন সর্বোপরি ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রয়েছে, যা প্রায় 6500 কিলোমিটার। এবার একটু দেখি ডক্টর ইউনূস আসলে কি বলেছিলেন। চীন সফরে বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলছিলেন মূলত এই অঞ্চলের কানেক্টিভিটি নিয়ে কথা বলেন। তিনি বলছিলেন ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত যে 7টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। জানতে চাই আপনার বিশ্লেষণ, উপকূল রেখা কি আসলে ভারতের? এ কথা বলায় ভারত এত জ্বলে উঠল কেন? আসলে আমাদের সরকার প্রধান কি পটভূমিতে বিষয়টা বলেছিলেন সেটা একটু তুলে ধরা দরকার। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, এরা ল্যান্ডলক, এটা তো সত্য, এটা কোনো অসত্য বিষয় নয়। এখানে পণ্যের ক্ষুধা আছে, এখানে নানা ধরনের সার্ভিসের প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজনীয়তা আছে, কারণ কলকাতা এবং দিল্লি থেকে তারা অনেক দূরে, তাদের কোনো সমুদ্র বন্দরও নেই। তো এখানে ওই রাজ্যগুলো থেকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক, মানে রাজ্য টু বাংলাদেশ, একটা স্বাধীন দেশের সাথে বাণিজ্য করার বহু প্রচেষ্টা তাদের দিক থেকে ছিল এবং আছে, আগ্রহ আছে। আমি নিজে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সাথে ইন্টারভিউ করেছি, ইন্টারভিউর বাইরেও কথা হয়েছে। ওনারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে খুবই আগ্রহী। এবং অন্য রাজ্য মেঘালয়, মানে এই যে গত সরকার আমল যে ট্রানজিটের প্রসঙ্গটা আসলো, ভারত যে এত প্রবলভাবে ট্রানজিট চাইলো এবং পেলো, সেটা তো উত্তর পূর্ব ভারতের জন্য এবং চট্টগ্রাম বন্দরের সাথে উত্তর পূর্ব ভারতের একটা কানেক্টিভিটির জন্য। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পটভূমি দাঁড়িয়ে এই কথাটা বলেছেন। এবং আমি তো মনে করি এটা একটা ইতিবাচক প্রস্তাব যে উত্তর পূর্ব ভারতের
বাণিজ্য এবং পণ্য ক্ষুধা মেটানোর জন্য বাংলাদেশ একটা ইকোনমিক হাব হতে পারে, ওই অঞ্চলও হতে পারে, এখানে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে। ওনার বক্তব্যের মূল জায়গাটা এটা। এবং উত্তর পূর্ব ভারতের যে সমুদ্র বন্দরের ক্ষুধা প্রয়োজনীয়তা, সেটা চট্টগ্রাম সমুদ্র বন্দর মেটাতে পারে। এবং উনি এটা বলার আগে, এটা কিন্তু নতুন বিষয় নয়, আপনারা দেখেছেন হয়তো 2023 সালে জাপান কিন্তু আমাদের এখানে ইকোনমিক হাব করার জন্য প্রস্তাব দিয়ে রেখেছে। এখন চীনও যদি করতে চায়, ইউনূস সাহেব ওইটা প্রস্তাবই দিয়েছেন বা ওদেরকে আগ্রহী করার চেষ্টা করেছেন। ফলে এই বিষয়টা, এবং ভারত তো নিজে আরাকানে বিনিয়োগ করে রেখেছে, ওইখানে তাদের বিখ্যাত সবচেয়ে বড়, দেশের বাইরে সবচেয়ে বড় প্রজেক্ট তো আরাকানে। ফলে এক দেশ অন্য জায়গায় বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগের, যেমন বেলুচিস্তানে চীন বিনিয়োগ করেছে, পাকিস্তান চীন করিডোর করেছে, এখানে এরকম একটা কিছু তো হতে পারে যে ইকোনমিক হাব। এবং ওইটার জন্য উনি অভিভাবক কথাটা যেটা বলেছেন, যেটা ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা যেমন বীণা সিকরি, সঞ্জীব সান্যাল এবং ওনাদের পররাষ্ট্রমন্ত্রীও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি বলবো এগুলা ওনারা, ভারতীয় মিডিয়া ব্যাপারটা তুলে ধরছে অত্যন্ত বিকৃতভাবে, মানে ওনার স্পিরিটটা বাদ দিয়ে ওই শব্দটার উপর জোর দিচ্ছে। গার্ডিয়ান বলতে সম্ভবত উনি বুঝাচ্ছেন একটা সুযোগদাতা, বাংলাদেশ তার বন্দরটা ব্যবহারের সুযোগ দিতে পারে। এখানে একটা সমুদ্র বন্দর আছে যেটা ল্যান্ডলক জায়গা হিসাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ব্যবহার করতে পারে, ওই অর্থে গার্ডিয়ান কথাটা উনি ব্যবহার করেছেন। কিন্তু সেটা এমনভাবে মানে আলোচনা হচ্ছে, বিকৃত হচ্ছে। যেমন একটা জায়গায় আমি দেখলাম যে বীণা সিকরি বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা তো বাংলাদেশ কখনো অস্বীকার করে, কিন্তু প্রশ্ন হলো উত্তর পূর্ব ভারতের অনেক আদিবাসীরা, নাগারা কি অবিচ্ছেদ্য অংশ মনে করে? আমার তো মনে হয় নিয়ে বিতর্ক আছে। নাগারা সশস্ত্র সংগ্রাম করছে, জোরামথাঙ্গা মানে মিজোরা করেছে, ত্রিপুরায় আন্দোলন আছে, অন্য সব জায়গায়, সেভেন সিস্টারের সব জায়গায় আছে। তো সেইটা বাংলাদেশের কনসার্ন না, সেটা ভারতের বিষয়, ভারত এগুলো সামলাবে। কিন্তু ডক্টর ইউনূস তো ভারতের অবিচ্ছেদ্য অংশ নিয়ে কিছু বলেছেন বলে আমার মনে হচ্ছে না। কিন্তু এখানে একটা উদ্বেগের ব্যাপার আছে। ভারতের মিডিয়া এটার বিরুদ্ধে বলতে, যে আমি একটা কাগজের অন্তর রেফার করব, স্বরাজ্য একটা বড় কাগজ, এটা আরএসএস ঘনিষ্ঠ কাগজ, ভারতের মূলধারার মিডিয়া নয়, কিন্তু যেহেতু আরএসএস ঘনিষ্ঠ সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। তারা এই পর্যন্ত বিতর্কটা নিয়ে গেছে যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশি বলছে ল্যান্ডলক, এখন বাংলাদেশের কিছু অংশ কেটে সেটার সাথে সমুদ্র বন্দরের সংযোগ করা উচিত, মানে এরকম ধরনের উস্কানিমূলক একটা বক্তব্য চলে এসেছে। স্বরাজ্য পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর সুদীপ মজুমদার এটা লিখেছেন। এবং আপনি যদি অনলাইনে সুদীপ মজুমদারের লেখা দেখেন, গত অভ্যুত্থানের পর থেকেই, 24-এর অভ্যুত্থানের পর থেকে এই ধরনের বাংলাদেশ সম্পর্কে উস্কানিমূলক অনেক লেখা হচ্ছে। এখানে আমি কয়েকটা বিষয় বলবো, যে এই যে ভারতের মিডিয়ায় যে বাংলাদেশের এই নতুন সরকারের আমলে যে একটা, আমরা কি বলবো, একটা হোস্টাইল অ্যাটিটিউড, এবং এইটার একটা বিপদ আছে, এটা কিন্তু ইগনোর করা যাবে না। এটা যে ভারত করছে করুক, ব্যাপারটা এইভাবে ছেড়ে দেওয়া উচিত না। কারণ আপনি জানেন যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্বের কারণে এই অঞ্চলকে ঘিরে একটা ঠান্ডা যুদ্ধ বেশ উত্তপ্ত আকার নিচ্ছে। এরকম সময় বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশকে নিজের প্রতিরক্ষা, নিজের সুরক্ষার বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং গুরুত্ব দিয়ে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে আমি তিনটা বিষয় বলতে চাই। একটা হলো আমাদের সিএসটি, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের, পাহাড়িদের দুঃখ কষ্টগুলো দ্রুত মীমাংসা করা উচিত। এটা বাংলাদেশের সুরক্ষার জন্য ভালো কাজে দিবে। এবং ভারতীয় মিডিয়া যেটা সবচেয়ে বেশি তুলে ধরে সংখ্যালঘুদের বিষয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিভিন্ন সংকট, নিপীড়নের বিষয়। দেখেন আমাদের এখানে বৌদ্ধ যে জনসংখ্যা, সেটা বিশ্বের বৌদ্ধ জনসংখ্যা হলো 500 মিলিয়নের মতো, তার 1%ও আমাদের এখানে নয়। আমরা এই 1% নয় বলে এটা ইগনোর করা ঠিক হবে। এই 1%-এর সাথে সংলাপ হওয়া উচিত, তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা উচিত। হিন্দু জনসংখ্যা আছে বিশ্বে 1.2 বিলিয়ন, তার 1% মাত্র আমাদের, কিন্তু 1% বলে আমরা যেন তাদের সমস্যাগুলো অবজ্ঞা না করি। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সমস্যাগুলো যদি আমরা মিটাতে পারি, আপনি দেখেন এশিয়ায় অনেকগুলো বুদ্ধিস্ট কান্ট্রি এবং ভারতের জনগণের যে বিরাট হিন্দু জনগোষ্ঠী, তারা বাংলাদেশ সম্পর্কে তাদের মাঝে যেন কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন তাদেরকে প্রভাবিত করতে না পারে, বিভ্রান্তি যাতে তৈরি না হয়, সে কারণে আমাদের আগেই, আপনি জানেন যে নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে, কিন্তু আমরা কেন আগে থেকে এগুলো সমাধান করব না?
আমি বলবো আমাদের এগুলো আগে থেকেই সমাধান করা উচিত, তাহলেই কেবল এই যে ভারতের যে আমাদের রাষ্ট্রনায়ক, আচ্ছা, আমরা কি এই ইস্যুতে খুব পোলাইট কোন আচরণ করছি না আমাদের অবস্থান আমি পোলাইটই বলবো, নাকি নিশ্চুপ আমরা? না নিউ ইয়র্ক টাইমসের বিষয়ে নো, এই যে ওভারঅল এভরিথিং, হ্যাঁ না আমি বলবো আমাদের এগুলা প্রিএমটিভ, অর্থাৎ যে কোনো কিছু ঘটলে আগেই তদন্ত করে বিচার করে বিষয়টা স্বচ্ছভাবে তুলে ধরা উচিত। যেমন সেভেন সিস্টারের এই বক্তব্য নিয়ে যখন ভারতীয় মিডিয়ায় বিকৃতভাবে তুলে ধরা হচ্ছিল, তখন আমাদের উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে ইউনূস সাহেব এটা কানেক্টিভিটির কথা বলেছেন। আমি বলবো যে এতে অন্তত একটা মানে বিভ্রান্তিটা দূর হবে যে বাংলাদেশ চাচ্ছে সেভেন সিস্টারের সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটা সম্ভাব্য কানেক্টিভিটি হতে পারে, একটা উইন উইন লেনদেন হতে পারে, যেটা মিজোরাম, মেঘালয়, আসাম সরকার বারবার চেয়েছে। বাংলাদেশে আপনি জানেন আসামের মুখ্যমন্ত্রী এটাও খুব একটা বিবৃতি দিয়েছেন, খুব নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অথচ উনি কিন্তু শেখ হাসিনার আমলে এখানে এসেছিলেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের জন্য, এবং বর্ডার হাটগুলো যে হয়েছে তাদের আগ্রহে তাদের চাপেই কিন্তু বাংলাদেশ অনেকগুলো বর্ডার হাট করেছে সেভেন সিস্টারের ইয়েগুলোর সাথে, ত্রিপুরার সাথে, তারপরে আসামের সাথে, মেঘালয়ের সাথে। তো এই বর্ডার হাট হওয়া তো একটা কানেক্টিভিটির প্রয়োজনে, ফলে এখন এইভাবে রিয়্যাক্ট করার আমি বাস্তবতা দেখি না। জি, আমরা ফিরবো আলতাফ পারভেজ, একটু থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, আবারও ফিরে আসছি, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব অল্প সময়ের মধ্যে। আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতিতে। আলোচনা চলছিল উপকূল রেখা কার, এই ইস্যু নিয়ে। আমরা এখন যেতে চাই ফয়সাল মাহমুদ, নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার। ভারতের গণমাধ্যম যা করলো, আলতাফ পারভেজও বিষয়টা কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন, এবং এর আগের বেশ কয়েকটা রেফারেন্সও দিলেন। আমরাও দেখেছি, মোটামুটি আমরা সবাই দেখেছি, ইভেন 5 আগস্টের পর থেকে আমরা এগুলো বারবার করে দেখে যাচ্ছি। আপনার কাছে একটা বিষয়, আপনি দিল্লিতে অফিস করেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, ওই মিডিয়াগুলো কি আপনাদের কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করে না? আমি আলতাফ পারভেজ ভাইয়ের কথা সূত্র ধরে একটা জিনিস ফার্স্টে বলে জবাবটা দিচ্ছি যে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব উনি কিন্তু এই জিনিসটা বলেছে যে এই বক্তব্যটা ডক্টর ইউনূসের মুখ থেকে যেটা এসেছে সেটা কিন্তু এসেনশিয়ালি কানেক্টিভিটি। কারণ উনি কথাটা বলেছে চীনে, উনি কিন্তু বর্তমানে এখন বিমস্টেক কি বিমস্টেক কিন্তু হচ্ছে আপনার বে অফ বেঙ্গলের আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলা, সেই কান্ট্রিগুলাই, এবং এই টোটাল আয়োজনটাই কিন্তু কানেক্টিভিটির কারণে। কারণ আপনার তাদের ল্যান্ডলকড যে সমস্ত 7টা রাজ্য, সেই 7টা রাজ্যের নিয়ারেস্ট বন্দর চিটাগাং, তারা তাদের স্বার্থে এই বাংলাদেশের বন্দরটাকে ইউজ করবে। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তাদের উপরে একটা ট্যারিফ বা তাদের উপরে একটা শুল্ক দিয়ে সেই পণ্যগুলোকে তাদের এখানে রপ্তানি করার ব্যবস্থা করে দিবে। পুরোটাই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ড কিন্তু এইভাবেই ফাংশন করে আপনার। কারণ একটা বড় কান্ট্রি কিন্তু কিছু অংশ সবসময় ল্যান্ডলক থাকবে, যেখানে বন্দরের কাছাকাছি অ্যাক্সেস থাকবে না। চায়নারও আছে, চায়নার ওয়েস্টার্ন চায়না, এই কারণে কিন্তু পাকিস্তানের সাথে তাদের আলাদা আয়োজন, তাই না? তো সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটা কানেক্টিভিটির এই পুরো ব্যাপারটাকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যেভাবে ইন্টারপ্রেট করে, তারা এটাকে পার্সোনালি নিয়ে, তারা ইভেন তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার উনিও ওই জিনিসটার সাথে স্টেটমেন্ট দিচ্ছে, এতে একটু অবাক হওয়ার মতোই বিষয়। কিন্তু এটা আসলে আপনি যেটা বললেন যে ইন্ডিয়ান মিডিয়া প্রথম কথা আপনার কোশ্চেনটা জবাব দিয়েছে, ইন্ডিয়ান মিডিয়া না, তারা এখানে বাংলাদেশের হাই কমিশনের সাথে ম্যাক্সিমাম মিডিয়া যোগাযোগ করে না, কয়েকটা ভালো মিডিয়া করে। আমি নাম ধরেই বলতে পারি, ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার, দ্য হিন্দু, তারপর আপনার টাইমস অফ ইন্ডিয়া, টিভির ক্ষেত্রে ওয়াইঅন, তারপর আপনার CNN নিউজ 18, NDTV, এরা করে। কিন্তু এই কয়েকটা মিডিয়া, তারা বড় মিডিয়া, ভালো মিডিয়া, এই কয়েকটা মিডিয়া বাদে আমি এখন পর্যন্ত কাউকে অ্যাক্টিভলি আমাদের সাইডে যোগাযোগ করতেই দেখিনি। ইভেন তাদের পত্রপত্রিকায় যখন ইভেন ইকোনমিক টাইমসের মতো বড় পত্রিকা, ইন্ডিয়া টুডের মতো বড় বড় মিডিয়া হাউস, তারা র্যান্ডম নিউজ ছাপাচ্ছে, একেবারে র্যান্ডম, তাদের খুবই হাস্যকর নিউজ। এই নিউজগুলো যখন ছাপায়, আমি ব্যক্তিগত উদ্যোগে নোটস রেডি করে তাদের এডিটরের কাছে, তাদের নিউজ এডিটরের কাছে সেই নোটসগুলো পৌঁছাই ইমেইলের মাধ্যমে। এগুলো কোনো রিপ্লাই নাই, সেগুলো ছাপায়ও না। ওটা তাদের ছাপানো দরকার, ছাপানো তো রিজয়েন্ডারও ছাপায় না। আমি নোটস পাঠিয়েছি কারেকশন, বা তাদেরকে অ্যাটলিস্ট জানানোর জন্য যে আমাদের জিনিসটা এরকম না এরকম প্রবাবলি, সেটা কোনো অ্যাকনোলেজমেন্ট দেখি না। সো ওদের এরকম এই সাইডে তারা বাংলাদেশের সাথে এইভাবে কোনো যোগাযোগ এখন পর্যন্ত অধিকাংশ মিডিয়া করে না। যাদের নাম বললাম তারা করে, ভালো মিডিয়ারা করে। ইভেন তাদের জার্নালিস্টরা, যারা ভালো জার্নালিস্ট, তারা এসে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করে। তাদের কয়েকজন বাংলাদেশে সামনে আসবেও, সো তারা বাংলাদেশে আসাটা সেটা আমরা ফ্যাসিলিটেট করেছি, তারা আসবে, তারা এসে বাংলাদেশের গ্রাউন্ড রিপোর্ট তারা দেখতে চাচ্ছে। সো হ্যাঁ, ভালো মিডিয়া যে নেই তা বলবো না, ভালো মিডিয়া অবশ্যই আছে, কিন্তু অধিকাংশই বাংলাদেশকে এক ধরনের এই মুহূর্তে তাদের গভর্নমেন্টের যে স্ট্যান্স, সেই স্ট্যান্সটা কিন্তু তাদের, আমি এই জিনিসটা আগেও বলেছি, তাদের গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা বলে, তারা এখানে দায়িত্বশীল আচরণ করে, তারা এরকম উল্টাপাল্টা কম বলে। বাট তাদের মিডিয়া যেটা তাদের দেশে, তারা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তাদের ওই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া, তারা তাদের নিজস্ব টিউনে নেচে যাচ্ছে, তারা ওইখানে তারা কোনো যোগাযোগ করে না,
তারা তাদের মতো করে কাজ করে, তাদের সাথে খুব মুশকিল যোগাযোগ করা। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এবং চীনে বসে বলেছেন, এই জন্যই কি এই মিস ইন্টারপ্রিটেশন হতে পারে? কারণ আপনার চীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরটাকে ইন্ডিয়ান এস্টাবলিশ কিভাবে দেখেছে, সেটা তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এইভাবে তাদের ডিরেক্ট মনোভাব প্রকাশ করেনি, কিন্তু মিডিয়ার মাধ্যমে কিছুটা বোঝা যায়, তাদের মিডিয়া অ্যানালিস্টরা যা লিখেছে কিছুটা বোঝা যায়। তো তারা এই জিনিসটা ওইখানে বসে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার 7 ল্যান্ডলকড রাজ্য নিয়ে কথা বলেছে, তারা জিনিসটাকে হয়তো এক ধরনের মেসেজ হিসেবে দেখেছে। ইনহেরেন্টলি তারা কি বুঝেছে তারাই জানে। তারা প্রিএমটিভলি সেটা নিয়ে তারা কথা বলছে যে যে সবচেয়ে বড় উপকূল রেখা, তাদের সেই স্টেটমেন্টটা দিয়ে তারা এক ধরনের তারাও ইনহেরেন্ট করে মেসেজ দিতে যাচ্ছে। বাট ট্রুথ হচ্ছে বাংলাদেশ কিন্তু আসলে চিটাগাং পোর্টে কিন্তু তাদের 7 ল্যান্ডলকড রাজ্যের জন্য সবচেয়ে বেস্ট অপশন, কারণ মিয়ানমার প্রবাবলি ইজ নট অ্যান অপশন রাইট নাও। কারণ মিয়ানমার কিন্তু এত ঝামেলাপূর্ণ একটা দেশ, তাদের টোটাল সমস্ত রাজ্যতে এত ঝামেলা, তারা নিজেরাই কখনো পণ্য পরিবহন বা ট্রেডের জন্য মিয়ানমারকে চ্যানেল হিসেবে এই মুহূর্তে ইউজ করবে না। সো বাংলাদেশ আসলে এখন তাদের জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা কিন্তু ইনহেরেন্টলি ঠিক আছে। আচ্ছা, আগামীকাল বিমস্টেক সম্মেলনে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হওয়ার সম্ভাবনা, যদিও বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাবনা না, একেবারেই নিশ্চিত করে বলা হচ্ছে যে বৈঠকটা হবে। আজ তারা ডিনারেও জয়েন করেছিলেন, পাশাপাশি বসেছেনও। এই জায়গায় আমাদের একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে আমাদের প্রেস উইং থেকেও বারবার করে এই বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে, যদিও উল্টো দিকে নরেন্দ্র মোদী অথবা ভারতের সাইড থেকে এই সংক্রান্ত কোনো প্রকাশ্যে কোনো ধরনের কথা বলা হয়নি। আমাদের এত আগ্রহটা কেন? আমাদের আগ্রহ হচ্ছে আমরা ইন্ডিয়া আমাদের 3 দিক থেকে ঘিরে আছে, তাই না? তো ইন্ডিয়াকে একটা হস্টাইল নেইবার, আমাদের এখানে স্বাভাবিকভাবে আমাদের তো সম্পর্কের যে শীতলতা সেটাকে আমাদের ভাঙতে চাচ্ছি, মানে আমাদের যে থয়িং দ্য আইস যেটা বলে, যে আমরা সেটা ডিপ্লোম্যাটিক পরিভাষা এটা করতে চাচ্ছি। সো উদ্যোগটা এখন বড় কান্ট্রির কাছ থেকে ছোট কান্ট্রির কাছে আসবে, না ছোট কান্ট্রির কাছ থেকে ছোট কান্ট্রি বড় কান্ট্রি, আমি পপুলেশন সাইজ সব মিলিয়ে, ইকোনমি সব মিলিয়ে বলছি, এটা বাস্তবতা। এটা এখন এমন না যে এখানে প্রচণ্ডভাবে আমরা ইন্ডিয়া, মানে বাংলাদেশে মুশকিল হচ্ছে, বাংলাদেশে কোনো কিছু ইন্ডিয়ার সাথে করলে প্রচণ্ডভাবে ইন্ডিয়ার দিকে ঝুঁকে পড়ার এক ধরনের স্টিগমা দেওয়ার সম্ভাবনা আছে। আবার সেক্ষেত্রে ইন্ডিয়া আবার জিনিসটাকে উল্টাভাবে দেখে। বাট মূল বিষয়টা হচ্ছে যে ওই যে ঘুরে ফিরে কিন্তু সেই প্রসঙ্গটি ডক্টর ইউনূসের কথাতেই আসে, কানেক্টিভিটি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আপনি আপনার 3 দিক থেকে যে কান্ট্রিটাকে ঘিরে রেখেছে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখাতে, ওয়ার্কিং রিলেশনশিপ, আমি নতজানুর রিলেশনশিপের কথা বলছি না যেটা আওয়ামী লীগ সরকার রেখেছিল, না সেটা না, ওয়ার্কিং রিলেশনশিপ, ওয়ার্ম রিলেশনশিপ, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে ভালো করে সম্পর্ক রাখা। তারা এতদিন যেটা করেছিল, তারা একটা পার্টির সাথে সম্পর্ক, এবং এখনো স্টিল তাদের মিডিয়া অ্যাটলিস্ট ওই লাইনেই কথা বলে, তারা এমনভাবে কথা বলে যে আওয়ামী লীগকে প্রোটেক্ট করি তাদের ইন্টারেস্ট। বাট না, আমরা আমাদের সাইড থেকে আমরা তাদের সাথে ওয়ার্ম রিলেশন যেতে যাচ্ছি, সেই কারণে এই মিটিংয়ে আমাদের আগ্রহ বেশি। এহতেশাম হক, ভারতের আগ্রাসন বিরোধী একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এখনো পর্যন্ত আপনাদের অ্যাক্টিভিটিস তাই দেখা গেছে। ভারতের সাথে এই যে বৈঠকটা, সেই বৈঠকটাতে আসলে আপনারা কি গুরুত্ব দেখছেন কিনা? সরকারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাকে কীভাবে দেখছেন? এই গুরুত্ব কি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য কিনা? এনসিপির কি বক্তব্য? এনসিপির পক্ষ থেকে আমরা মনে করি আমাদের এখনও ওই ক্ষতটা আছে, এবং আমরা সোফার ইভেন আমাদের শেখ হাসিনা ওই দেশে পালিয়ে যাওয়ার পরও আপনি যদি ইন্ডিয়ান যে নীতির কোনো পরিবর্তন আমাদের দিকে হয়নি বলে আমি মনে করি। এবং এই জায়গা থেকে আশা করি যে আমাদের যে সিগন্যালগুলো যেগুলো গুড ফেইথে দেওয়া হচ্ছে, যেমন আমাদের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিংয়ে রিকোয়েস্ট করেছেন, এটা একটা গুড ফেইথের অংশ। এবং আলটিমেটলি এই দক্ষিণ এশিয়া বড় দেশ হিসেবে যেখানে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ার যে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যে ভিশন রাখার কথা ছিল, তারা সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা দেশের সাথে তাদের আচরণ হচ্ছে একটু বুলিং করার মতো, যে আমরা বড়, আমরা যা বলি তা শুনতে হবে। এবং আগ্রাসনের যে ব্যাপারটা আমরা জানি, আমাদের উত্তরাঞ্চল একটা বড় উদাহরণ, যে আমাদেরকে কিভাবে নদীর পানির হিস্সা দেওয়া হয় না। আমাদের বড় উদাহরণ যে আমাদের উপর শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো একটা দলকে তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে ডিফেন্ড করেছে বা প্যাট্রোনাইজ করেছে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। সো আমরা আশা করি এখানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ম্যাচিওরলি এবং প্রফেশনালি যে অ্যাপ্রোচগুলো নেওয়া হচ্ছে, সেটা আলটিমেটলি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাস্থ্যকর একটা রিলেশন নিয়ে আসবে, যেখানে আমরা কোনো নতজানু পররাষ্ট্রনীতির অংশ হব না। আমরা আমাদের গর্বভরে বা আমাদের রাষ্ট্র আকারে, রাষ্ট্র হিসেবে, একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা যে সম্মান নিয়ে যে আলোচনা বা যে ধরনের সম্পর্ক আমরা রাখতে চাই, সেটা আমরা করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কমেন্টটা, এখানে তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ড ইউজ করেছেন গার্ডিয়ানশিপ, অভিভাবকত্ব,
যে সাতটা রাষ্ট্র কী হবে, এটাকে মিস ইন্টারপ্রেট করে তারা বিনিময়ে ইন রিটার্ন যে স্টেটমেন্টটা জয়শঙ্কর ইউজ করেছেন, ওনারা দিয়েছেন ওনারশিপ। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে তো বলতে পারতেন যেটা আমরা উই ওন দ্য চ্যানেল, সেটা না বলে বলছেন অভিভাবকত্ব। তার মানে আমরা অভিভাবক এখানে আছি, 7টা রাজ্য এখানে বেনিফিটেড হতে পারে। সো আশা করি আমরা উই হোপ ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে দে কাম টু দেয়ার সেন্সেস অ্যান্ড দে সি এটা দেশের জন্যই বেনিফিশিয়াল, যাতে আমরা একটা রিজিয়ন হিসেবে আমরা এগিয়ে যাই। ইউরোপের একটা উদাহরণ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা এখানে তো আলটিমেটলি ইন্ডিয়ান পিপুলের সাথে বা ইন্ডিয়ার রাষ্ট্রের সাথে, যেটা ফয়জল ভাই বললেন, আমাদের তো শত্রুতা রাখার কোনো সুযোগ নেই বা আমাদের জন্য এটা বেনিফিশিয়ারি না। সো আমরা উই আর ভেরি হোপফুল। ধন্যবাদ। আমি আবারও আলতাফ পারভেজের কাছে ফিরতে চাই। এই যে একটা অবস্থা, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে একটা অবস্থা চলছে, আগামীকালকে একটি বৈঠকের কথা বলা হচ্ছে, আজকে বলা হয়েছিল সাইডলাইনে সে বৈঠক হবে, হয়তো বা সময়ও খুব বেশি পাওয়া যাবে না। সেই জায়গা থেকে আপনার কাছে একটি সাজেশন চাই, সেটি হচ্ছে যে কোন দুটি পয়েন্ট আলোচনা হলে নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া ভালো হবে, উচিত হবে। আরেকটা বিষয়, এই যে সম্পর্ক ঠিক করা নিয়ে শুরু থেকে ভারতের পক্ষ থেকে একটা অনীহা, এবং আমরা ভারতের এক্সপিরিয়েন্সও শুনলাম যে একটা অবস্থার মধ্যে রয়েছে, সেই জায়গায় এই অবস্থান ভারত কয়দিন ধরে রাখবে, এটা ধরে রাখলে তাদের লাভই বাকি? একটা হলো, আমি এখানে একটু পিছনে ফিরে বলতে চাই যে 24-এর যে গণ-অভ্যুত্থান হলো গত বছর জুলাই অগাস্টে, সেই গণ-অভ্যুত্থানের সময় কিন্তু ভারতের অনেক শহরে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সমর্থনে তরুণরা মিছিল মিটিং করেছে দিনের পর দিন। তার মানে ভারতে এই অভ্যুত্থানের সমর্থক বা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের সমর্থক বড় আকারে জনগোষ্ঠী রয়েছে। তাহলে প্রশ্ন হলো, অভ্যুত্থানের পরে ভারতে এমন কি ঘটলো বা বাংলাদেশের তরফ থেকে এমন কি ঘটলো যে সেখানে এরকম বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশের এখনকার সরকার সম্পর্কে একটা নেতিবাচক প্রচারণা জায়গা পেয়ে গেল? এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, বাংলাদেশের দিক থেকে অনেক আগেই করণীয় ছিল ভারতে প্রতিনিধি পাঠানো। এখন সেটা দেরি হলো। এখন যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা চীন গিয়েছেন, ভারতে যাওয়ার প্রয়োজন, যেতে না পারলে মোদির সাথে বৈঠক হওয়াটা জরুরি, এই বৈঠকটা প্রয়োজনীয়। আপনি বললেন যে কি আলাপ হওয়া উচিত। প্রথমত, বাংলাদেশ এই অভ্যুত্থানের পরে কি ধরনের একটা নতুন রাজনৈতিক স্বপ্ন নিয়ে এগোতে চায়, বাংলাদেশের রূপকল্পটা কি, বাংলাদেশ কিভাবে রাষ্ট্রটা আবার পুনর্গঠন করতে চায়, এটা ভারতকে ফর্মালি অবহিত করা উচিত। বাংলাদেশের তো এই অধিকার আছে রাষ্ট্রকে পুনর্গঠনের, সংস্কারের। এই বিষয়ে যদি ভারতে কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকে এবং গত 15 বছর বাংলাদেশে কি ঘটেছে তার আলোকিত বাংলাদেশ এই পরিবর্তনটা চাচ্ছে, সেই পরিবর্তন সম্পর্কে ভারতীয় নীতি নির্ধারকদের অবহিত করা জরুরি বা প্রয়োজন। কারণ কি, বাংলাদেশ, ফজল সাহেব যেটা বলেছেন, বাংলাদেশ তার ভৌগোলিক আকার, অর্থনীতি সব মিলে চীন, ভারত তাদেরকে অবহিত করেই তাদের উভয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগোতে হবে। আমাদের অতীত পররাষ্ট্রনীতির একটা সমস্যা হলো, আমরা একদিকে হেলে পড়ে যেতাম, কখনো যুক্তরাষ্ট্রের দিকে, কখনো চীনের দিকে, কখনো ভারতের দিকে। এই হেলে পড়া কূটনীতি থেকে আমাদের এখন বের হওয়া জরুরি। ফলে আমাদের সরকার প্রধান চীন গিয়েছেন, ভারতের সাথেও বৈঠক করা উচিত এবং ভারতকে অবহিত তাদেরকে জানানো উচিত। এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলবো যে ডক্টর ইউনূস যে বলেছেন ওই সম্মেলনে যে নর্থ ইস্ট এবং বাংলাদেশ চীনা অর্থনীতির একটা সম্প্রসারণ হতে পারে, এই বক্তব্যটা উনি দিয়েছেন। সম্ভবত এইটা ভারতকে উদ্বিগ্ন করেছে। আমি এটা বলবো যে এটা আসলে চীনা অর্থনীতি বা ভারতীয় অর্থনীতির সম্প্রসারণ হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত বাংলাদেশের উদ্যোক্তাদেরই 7 সিস্টারে কাজ করতে দেওয়া উচিত এবং বাংলাদেশের উদ্যোক্তারা এটা সমর্থ। ত্রিপুরা সহ অনেক জায়গায় বাংলাদেশের উদ্যোক্তারা অনেক পণ্য সফলভাবে বাজারজাত করে সেখানকার মন জয় করেছেন। ফলে সম্ভাবনাটা বাংলাদেশের ব্যবসায়ীদের, শিল্পোদ্যোক্তাদেরই দেওয়া উচিত, কাজে থাকতে দেওয়া উচিত। ধন্যবাদ। জি, আমি একটু ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে প্রথমত যে বৈঠক, সেই বৈঠকে আপনি আসলে কোন 3টা পয়েন্টকে সামনে রাখবেন, কোন 3টা মেসেজ তাদেরকে দেওয়া উচিত? আর দ্বিতীয়ত যে প্রশ্নটি, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি আজকে একটি মেসেজ দিয়েছেন যে ভারতে বসে এই বিচার বানচাল করার জন্য একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে এবং বেশ কয়েকভাবে হচ্ছে এবং এমন কিছু তথ্য প্রমাণও পাওয়া গিয়েছে। 1 নম্বর যে মামলাটি আছে সেই মামলার তদন্তের খসড়ায় এই সংক্রান্ত বেশ কিছু জিনিস উঠেও এসেছে। এই একটি বাস্তবতায় নরেন্দ্র মোদীর সঙ্গে ডিলিংটা কেমন হওয়া উচিত এবং স্পিচটা কেমন হওয়া উচিত? শোনেন, যখন ভারতের ব্যাপারটা আসে, ভারতকে প্রথমে বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ।
যেরকম বিএনপির আমাদের যেই 31 দফায় আমরা বলেছি যে আমাদের জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করব আমরা। এখন ইন্ডিয়া শুড বি গ্রেটফুল টু ডক্টর ইউনুস। আমি এটা লেমেন্স পার্সপেক্টিভে বলতেছি, অন এ ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভ। কেন? উনি 7 সিস্টারের কথাই তো বলেছে। চায়নায় বসে চায়না 7 সিস্টার রেকগনাইজ করে নাকি? তিব্বত নিয়ে তাদের সঙ্গে সমস্যা আছে না? সো ওয়েন ইন এ ডিপ্লোম্যাটিক সার্কেল একটা দেশের বর্তমান প্রধান যখন 7 সিস্টার বা 7 লকড স্টেট নিয়ে কথা বলে অফ এ কান্ট্রি, ইন এ কান্ট্রি হু ডাজন্ট রেকগনাইজ দোজ 7 লকড কান্ট্রি টু বি অফ দ্যাট কান্ট্রি। সো ইন এ সেন্স ডক্টর ইউনুস তো ইন্ডিয়ার পক্ষেই কথা বলছেন ইন এ সেন্স। সো এইটা নিয়ে এত রিয়াকশন দেওয়ার কি আছে? আমরা একটা সাবমেরিন কিনলে ওনারা খেপে যায়, কিন্তু ওনারা যে আমাদের উই পোকা ছাড় পোকা বলে আসছেন অতীতে, তো আমাদের খেপার কিছু নাই। সো দে নিড টু রিয়েলাইজ মেনি থিংস। এখন দেখেন এই যে ওনারা বিমস্টেকের কথাই বলেন, এটা তো আপনার কানেক্টিভিটি, এগ্রিকালচার, ফিশারিজ আরও অনেক কিছু আছে, কিন্তু ইন্ডিয়ার কথায় আসলে কথায় আসে সিকিউরিটির ইস্যুস, হ্যান ত্যান। কিন্তু ঘুরে ফিরে ওনারা কি করছেন? ওনারা ইন্ডিয়ার থেকে আমার অন্য সব বাদ দিলাম, ওনারা এই যে ট্রানজিট নিলেন, করিডোর নিলেন হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, ওনারা কী করছেন? ওনারা এই পার থেকে এসে নর্থ ইস্ট ইন্ডিয়াতেই তো যাচ্ছেন, তাই না? তো এখন আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে গেলে আমি টোল দেই কত? আর ওনারা নদীপথে পার টন নিজের দেশের মাল আমার দেশ ব্যবহার করে নিয়ে যাবেন 277 টাকায়, আর রাস্তা ব্যবহার করবেন সেটা পার কিলোমিটার ব্যবহারের জন্য দিবেন 2 টাকা 10 পয়সা। সো গত আওয়ামী লীগ সরকার এই আন্তর্জাতিক চুক্তিতে ট্রানজিট করিডরে আসলে দেশের স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে এটাও আসলে আমাদের পুনর্বিবেচনা করা উচিত। সো আমাদের সঙ্গে একটা জিনিস বুঝতে হবে, দেখেন ভারত আমাদের চারপাশ ঘিরে আছে, ভারতকে আমাদের প্রয়োজন, কিন্তু ভারতকে বুঝতে হবে যে আমাদেরকেও ভারতকে প্রয়োজন। আমরা আমাদের মানচিত্র একা আঁকতে পারি, কিন্তু ভারত আমাদেরকে ছাড়া ওদের মানচিত্র আঁকতে পারে না। সো এখন শেষ কথা হচ্ছে যে their foreign policy and our foreign policy needs to be in such a situation and in such a position that it is beneficial for both of us. এখন ওনারা যদি মনে করেন যে অতীতে 17 বছর বা 15 বছরে যা দেখেছি they will dictate us, না, I don't think বাংলাদেশ is not in that position. অতীতেও জিয়াউর রহমান আমারও ছিল না, 91 থেকে 96-ও ছিল না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে, দ্যাট হ্যাজ টু বি রেসপেক্টফুল। আপনাদের চারজনকেই ধন্যবাদ রাজনীতির আজকের আয়োজনে জয়েন করার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। দেখা হবে ঠিক আগামী রোববার রাত 9টায় একই সময়। সঙ্গেই থাকবেন যমুনা টেলিভিশনের।